হ্যালো এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টের পরীক্ষার্থীগণ, তোমাদের জন্য আজকে আমি আলোচনা করব বার্তা সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান নিয়ে। দেখো, এই বার্তা নিয়ে ক্লাস 9 থেকে আমাদের সমস্যাটা সৃষ্টি হয়, আর একেবারে অ্যাডমিশন লেভেল এবং অনার্সে গেলেও এই সমস্যাটা আমরা পড়ি। তো আজকের ক্লাসে আমি শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে ডিটেলস আলোচনা করব। আমাদের এইচএসসি লেভেল পর্যন্ত আমরা কিভাবে বার্তার কাজটা করি, অ্যাডমিশন লেভেলে গেলে আমরা কিভাবে চিন্তা করি, টোটাল জিনিসটার সংমিশ্রণ থাকবে আজকের ক্লাসে। সো শুরু থেকে শেষ পর্যন্ত এই ছোট্ট ভিডিওটা দেখবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখো, আমরা সবাই জানি বার্তা বা ডিসকাউন্ট হচ্ছে আমরা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় বা দেনা পাওনা নিষ্পত্তির সময় যেটুকু ছাড় পাই অথবা ছাড় দেই সেটাকে আমরা সাধারণভাবে বার্তা বা ডিসকাউন্ট বলি। তাহলে এখান থেকে একটা কনসেপ্ট আমাদের সবার মধ্যে থাকা উচিত, সেটা হচ্ছে বার্তার দুইটা সময় হয়, একটা হচ্ছে ক্রয় এবং বিক্রয়ের সময়, আবার হচ্ছে দেনা পাওনা নিষ্পত্তি বা আদায় বা পরিশোধের সময়। এই দুইটার থেকেই বোঝা যাচ্ছে বার্তা মূলত দুই প্রকার। কী? একটা হচ্ছে ক্রয় বিক্রয়ের সাথে যে বার্তা থাকবে সেই বার্তা, আর একটা হচ্ছে দেনা পাওনার সাথে যে বার্তা থাকবে সেই বার্তা। একটা জিনিস হচ্ছে এই যে ক্রয় বিক্রয়ের সাথে যেই বার্তাটা, সেই বার্তাকে আমরা বলি হচ্ছে কারবারি বার্তা। কেন কারবারি বার্তা বলা হয়? কারণ ক্রয় আর বিক্রয় হচ্ছে কারবার বা ব্যবসায়ের সাথে রিলেটেড একটা বিষয়, সেজন্য এই বার্তাকে আমরা বলবো কারবারি বার্তা অথবা ট্রেড ডিসকাউন্ট। এই কারবারি বার্তা হচ্ছে কি? তাহলে ক্রয় বিক্রয়ের সময় পণ্যের লিখিত মূল্য থেকে বা তালিকা মূল্য থেকে যে ছাড়টা আমরা পাই অথবা দিই। দেখো, তুমি যদি নীলক্ষেত একটা বই কিনতে যাও, ধরো বইয়ের দাম হচ্ছে 500 টাকা। যখন তুমি বইটা কিনতে যাও, কোনো কথা ছাড়াই কিন্তু দোকানদার তোমার কাছ থেকে এই বইয়ের মূল্য 100 টাকা কম নিয়ে তোমাকে 400 টাকায় ওই বইটা দিয়ে দিচ্ছে। এই যে পণ্যের বা তোমার বইয়ের লিখিত মূল্য ছিল 500 টাকা, সেই বইটা দোকানদার থেকে তুমি কিনেছো কত টাকায়? 400 টাকা। এই যে 100 টাকার গ্যাপ, এটাই হচ্ছে মূলত কারবারি বার্তা। আর এই যে বার্তাটা, এটা কখনোই আমাদের লেনদেনে হিসাবভুক্ত হবে না। অর্থাৎ যে বই বিক্রেতা তোমার কাছে 500 টাকার বইটা 400 টাকায় বিক্রি করছে, সে কখনো 100 টাকা ক্ষতি উঠাবে না, কারণ এটা জাস্ট একটা আকর্ষণ মূল্য বা তালিকা মূল্য অথবা পণ্যের গায়ের লিখিত মূল্য, সেজন্য এই বার্তাটা কখনোই আসে না। দ্যাট মিনস এই কারবারি বার্তা কখনোই আমাদের কোনো লেনদেনে দেখানো হয় না। কিন্তু আমরা দেখি আমাদের বইগুলাতে যেহেতু সনাতন পদ্ধতির মিশ্রণ, সেক্ষেত্রে আমরা কি করি, অনেক সময় বার্তা থাকলে ক্রয়ের সাথে বার্তা বা ক্রয় বার্তা থাকলে আমরা কি করি, ক্রয় থেকে বাদ দিয়ে দিই। আবার বিক্রয় বার্তা থাকলে আমরা কি করি, বিক্রয় থেকে বাদ দিয়ে দেখাই। এটা হচ্ছে সিস্টেম। তাহলে ক্রয় বিক্রয়ের সাথে যে বার্তাটা থাকবে সেটা হচ্ছে কারবারি বার্তা। এই কারবারি বার্তাটা কখনো হিসাবভুক্ত হবে না, অর্থাৎ ক্রয় এবং বিক্রয় থেকে বাদ দিয়ে দিব। এখন দেখো, এই কারবারি বার্তা সনাতন অ্যাকাউন্টিংয়ে ক্রয় বার্তা বা বিক্রয় বার্তা নামে পরিচিত। এই বার্তার আরও অনেকগুলো ছদ্মনাম আছে, যেমন ব্যবসায়িক বার্তা, বাণিজ্যিক বার্তা, বিনিময় বার্তা, ট্রেড বার্তা, পরিমাণ বার্তা, কার্যভিত্তিক বার্তা, মৌসুমি বার্তা বা সিজনাল বার্তা। আমি এখানে অনেকগুলা বার্তার নাম লিখেছি। এই সবগুলা মানেই হচ্ছে কারবারি বার্তা বা ব্যবসায়িক বার্তা অথবা সিজনাল বার্তা, যেটাই বলি এটা ক্রয় এবং বিক্রয়ের সাথে রিলেটেড থাকবে, যেটা আমরা কি করব, ক্রয় বিক্রয় থেকে বাদ দিয়ে দেখাবো। এবার আসেন, তাহলে আরেকটা বার্তা কি, দেনা পাওনা নিষ্পত্তির সময় যে বার্তাটা হয় সেই বার্তাটাকে আমরা কি বলি, সেটা বার্তাকে আমরা বলি নগদ বার্তা। এখন দেখো, কারবারি বার্তা রিলেটেড দু একটা জাবেদা আমি একটু বলে দিই। যেমন শফিকের নিকট 5% বার্তায় নগদের মাল বিক্রয়। এখন একটা বিষয় এখান থেকে খেয়াল করবা, এই যে 5% বার্তায় নগদে পণ্য বিক্রয় করলা 10,000 টাকা, তাহলে কি করছো, নগদে পণ্য বিক্রি করলে নগদান ডেবিট, অন্যদিকে আমার বিক্রয় নামক আয় বাড়বে আয় ক্রেডিট। কিন্তু এই 10,000 টাকার মধ্যে দেখো, ওই যে 5% বার্তা কত টাকা, এই 10,000 টাকার 5% বার্তা হচ্ছে 500 টাকা। অর্থাৎ এই 500 টাকা মাইনাস করে আমরা কিন্তু 9,500 টাকাই দেখিয়েছি বিক্রয়ের মধ্যে, আমরা কিন্তু 10,000 টাকা লিখি নেই, কারণ এটা কারবারি বার্তা বিক্রয়ের সাথে আছে, সেজন্য এটা হিসাবভুক্ত হবে না। ঠিক একইভাবে আমরা যদি কোনো কিছু ক্রয়ের সাথে যদি কোনো বার্তা থাকে, তখন একইভাবে আমরা কি করব, ওই ক্রয় বার্তাটাও দেখাবো না। এটাই হচ্ছে আমাদের কারবারি বার্তার মেইন বেসিক। আর এটা যেহেতু দেখানো হয় না, সেজন্য আধুনিক অ্যাকাউন্টিংয়ে বা আধুনিক হিসাব বিজ্ঞানে এই কারবারি বার্তা কোনো জায়গায় লেখা থাকে না, এটা দেখানোই হয় না। কিন্তু সনাতন অ্যাকাউন্টিংয়ে কি হয়, ক্রয় এবং বিক্রয় থেকে আমাদের বইগুলোতে বাদ দিয়ে দেখানো হয়। আশা করি বিষয়টা বুঝছো। এবার আসো আমাদের পরবর্তী ধাপ, নগদ বার্তা। আমি আগেই বলেছি, নগদ বার্তা কি, আমাদের পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় ছাড়া যদি দেনা পাওনা নিষ্পত্তির সময় কোনো বার্তা পাওয়া যায় বা দেওয়া হয়, সেটা নগদ বার্তা। যেমন
ওই যে তুমি 500 টাকা দিয়ে বইটা কিনেছো, মনে আছে? 500 টাকার বইটা তুমি 100 টাকা কমে 400 টাকায় কিনেছো, সেটা কিন্তু তুমি এই 100 টাকা হিসাবভুক্ত করো নাই। এখন যে বইটা তুমি 400 টাকায় কিনেছো সেটা যদি তুমি বাকিতে কিনে থাকো, খেয়াল করো বাকিতে কিনেছো, এখন সেটা পরিশোধ করা, সেটার টাকা পরিশোধ করার সময় যদি বিক্রেতা তোমার কাছ থেকে 50 টাকা কম নেয়, অর্থাৎ 350 টাকা নেয়, এই যে 50 টাকা তোমাকে ছাড় দিয়েছে, এটাই হচ্ছে তোমার নগদ বার্তা। অর্থাৎ দেনা পাওনা পরিশোধ বা আদায়ের সময় যদি আমরা কোনো ছাড় পাই বা দেই, সেটাকে আমরা নগদ বার্তা বলবো। অথবা আরও সহজ ভাষায় বলা যায়, দেনাদার পাওনাদারের সাথে বা প্রাপ্য হিসাবের সাথে যে বার্তাটা থাকবে সেটা নগদ বার্তা। তাহলে নগদ বার্তা কয় প্রকার হবে? 2 প্রকার। একটা হচ্ছে প্রদত্ত বার্তা অথবা আধুনিক পদ্ধতিতে যেটাকে বলা হয় বিক্রয় বার্তা। আরেকটা হচ্ছে যে বার্তাটা আমরা পাই, প্রাপ্ত বার্তা। আধুনিক পদ্ধতিতে যেটাকে আমরা বলি হচ্ছে ক্রয় বার্তা। এখন একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে স্যার, ক্রয় বার্তা বিক্রয় বার্তা তো ক্রয় আর বিক্রয় থেকে বাদ, তাহলে এখানে দেখালেন কেন? আমি আগেও বলেছি, সনাতন অ্যাকাউন্টিংয়ে ক্রয় বার্তা বিক্রয় বার্তা বাদ দিয়ে দেখানো হয় বইগুলোতে, কিন্তু আধুনিক অ্যাকাউন্টিংয়ে ক্রয় বার্তা আর বিক্রয় বার্তা যেহেতু দেখানোই হয় না, সেটা মনে মনে বাদ দিয়ে দেওয়া হয়। সেজন্য এই আধুনিক অ্যাকাউন্টিংয়ে যেটা প্রদত্ত বার্তা সেটাকে তারা বিক্রয় বার্তা মনে করে, অর্থাৎ যেটা প্রাপ্ত বার্তা সেটাকে তারা ক্রয় বার্তা মনে করে। এটাই হচ্ছে মূলত পার্থক্য, যেটা ইন্টারে তোমরা আলোচনা করার পর অ্যাডমিশন টেস্টে গেলে অনেকের মাথা গুলিয়ে ফেলে, আসলে জিনিসটা একই। এখন আসো, প্রদত্ত বার্তা বা বিক্রয় বার্তা জিনিসটা কি আমরা একটু দেখি। ওই যে আমি বলছি দেনাদারের সাথে যে রিলেটেড থাকবে, অর্থাৎ তোমার দেনাদার মানে হচ্ছে যার কাছে তুমি বাকিতে পণ্য বিক্রি করছো। মনে করো ওই যে 400 টাকার পণ্য বিক্রি করছো, 500 টাকার বইটা 400 টাকায় বিক্রি করছো। এই 400 টাকা বিক্রির সময় তুমি যখন আদায় করতে গেছো তখন 50 টাকা কম আদায় করছো, অর্থাৎ 350 টাকা আদায় করেছো। দেখো, এই যে 50 টাকা কম আদায় করেছো, এই বার্তাটা তুমি তাকে দিয়েছো, এটা তোমার জন্য একটা ব্যয়। এটার জন্য এটাকে বলা হয় প্রদত্ত বার্তা, যেহেতু তুমি দিয়েছো। খেয়াল করবে একটু, সনাতন অ্যাকাউন্টিংয়ে এটাকে আমরা প্রদত্ত বার্তা বলতাম। এখন কথা হচ্ছে এই বার্তাটা আমি কেন দিয়েছি? আমি যে আগে বিক্রি করেছি সেজন্য বিক্রয়ের সময় এই বার্তাটা আমি দিয়েছি, এজন্য আধুনিক অ্যাকাউন্টিংয়ে এটাকে বলা হয় বিক্রয় বার্তা। তাহলে দেনাদারের সাথে যে বার্তাটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি বার্তা? প্রদত্ত বার্তা অথবা বিক্রয় বার্তা। তাহলে দেনাদারের কাছ থেকে আদায়ের সময় আমাদের শর্ত অনুসারে, ওই যে একটা শর্ত থাকে 2/10 N30, এরকম শর্ত, আমি সেই দিকে যাচ্ছি না এখন। শর্ত অনুযায়ী বিক্রয় মূল্য থেকে যে পরিমাণ ছাড় দেওয়া সেটাকে বিক্রয় বার্তা বা প্রদত্ত বার্তা বলে। এই বিক্রয় বার্তা আমরা কি করি? আয় হ্রাস করে। কেন আয় হ্রাস করে? ওই যে তোমার আগে দেনাদার যা ছিল, হ্যাঁ, এখন তার চেয়ে কম হয়ে যাচ্ছে, এই যে 400 জায়গায় 350 হয়ে যাচ্ছে, সেজন্য এটা বিপরীত আয় হিসাব যার যে দেবে। সনাতন হিসাব বিজ্ঞান এটাকে প্রদত্ত বার্তা হিসাবে কি হয় লিপিবদ্ধ করা হলে বিক্রয় বার্তা নগদ প্রাপ্তি জাবেদায় ওই যে বার্তা নামে লিপিবদ্ধ করা হয়, সেটা আমরা সবাই জানবো। এখন দেখো, জাস্ট একটা উদাহরণ আমি এখানে দিয়েছি, এটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে বিষয়টা কিভাবে করতে হবে। শাহাদাতের নিকট থেকে পাওনা 10,000 টাকা, মানে শাহাদাত সাহেবের কাছ থেকে তুমি 10,000 টাকা পাওয়ার কথা, সেই 10,000 টাকা আদায়ের সময় তুমি পূর্ণ নিষ্পত্তিতে, মানে আলাপ আলোচনা সাপেক্ষে তুমি 9,600 টাকা আদায় করেছো। তুমি শাহাদাত সাহেবের কাছ থেকে পাইতে কত? 10,000, কিন্তু তার সাথে সলা পরামর্শ বা আলাপ আলোচনা বা পূর্ণ নিষ্পত্তিতে আদায় করেছো 9,600। সো তুমি নগদে পেয়েছো 9,600 টাকা, কিন্তু তোমার শাহাদাত নামক এই যে দেনাদার সে কমে গেছে, কিন্তু তার কাছ থেকে 10,000 টাকার পাওনা আদায় করছো, 10,000 টাকাই কমে যাবে। সো 10,000 টাকা কমে গেছে। এখন তার কাছে পাইতা তুমি 10,000, কিন্তু আদায় করেছো 9,600। তাহলে কত টাকা তাকে ছাড় দিয়েছো? তাকে ছাড় দিয়েছো 400 টাকা। এটাই হচ্ছে প্রদত্ত বার্তা বা বিক্রয় বার্তা। ওকে, তাহলে আমাদের জাবেদা হচ্ছে তখন কি? নগদান ডেবিট, প্রদত্ত বার্তা বা বিক্রয় বার্তা ডেবিট, দেনাদার বা শাহাদাত ক্রেডিট। এ হচ্ছে তুমি ছাড় দিলে এটা পাবা। আবার ঠিক প্রাপ্ত বার্তাটা কি ভাইয়া? ঠিক বিপরীত, পাওনাদার বা প্রদ হিসাব। আমার কাছে এবার তুমি পাইতে, আমার পাওনাদার, এবার আমি তোমাকে পরিশোধ করার সময় যদি তুমি আমাকে ছাড় দাও, তাহলে আমি বার্তাটা পাবো। তাহলে পাওনাদারের সাথে যে বার্তাটা থাকবে সেটাই হচ্ছে কি? প্রাপ্ত বার্তা অথবা ক্রয় বার্তা। তাহলে এই যে পাওনাদার বা সরবরাহকে শর্ত তার পাওনা পরিশোধের সময় যে মূল্যটা আমরা ছাড় পেয়ে থাকি বা পাই, সেটাকে হচ্ছে আমরা ক্রয় বার্তা বা প্রাপ্ত বার্তা বলবো। ক্রয় বার্তা ব্যয় হ্রাস করে বলে এটা বিপরীত ব্যয় হিসাব, যার যে কি হয় ক্রেডিট। সনাতন অ্যাকাউন্টিংয়ে এটাকে আমরা কি বলি? প্রাপ্ত বার্তা বলি। আর ক্রয় বার্তা নগদ প্রদান জাবেদায় চলে আসে আধুনিক অ্যাকাউন্টিং অনুসারে। এখন দেখো, উদাহরণটা দেখলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। আহাদের নিকট পাওনা 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে তাকে কত? আহাদের পাওনা 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে তাকে 9,500 টাকা প্রদান করা হলো।
তোমার কাছে আহাত পাইতো কত 10,000, তো যখন পরিশোধ করবে তখন পাওনাদার নামক আহাত কমে যাবে 10,000, কিন্তু তাকে পরিশোধ করছো নগদে কত 9,500, তোমার নগদ টাকা কমে যাবে 9,500। যেহেতু 10,000 পাইতো সে, তুমি তাকে পরিশোধ করেছো 9,500, ছাড় পেয়েছো তার কাছ থেকে 500 টাকা, এটাকে আমরা বলবো প্রাপ্ত বার্তা অথবা ক্রয় বার্তা 500 টাকা। এ হচ্ছে আমাদের নগদ বার্তার রিলেশন। তাহলে সংক্ষেপে যদি আমি হ্যাঁ একটা বিষয় দেখাই তোমাদের, সেটা হচ্ছে আমাদের ক্রয় বা বিক্রয়ের সাথে যেটা থাকবে সেটা কি বার্তা, কারবারি বার্তা। আমরা সবাই জানি কারবারি বার্তা, হ্যাঁ। আর দেনাদার পাওনাদারের সাথে যে বার্তাটা থাকে সেটা হচ্ছে নগদ বার্তা। এটা হচ্ছে বেসিক কথা। তবে ভাইয়া কি, তবে কথা হচ্ছে আধুনিক অ্যাকাউন্টিংয়ে এই কারবারি বার্তা দেখানোই হয় না, সনাতন অ্যাকাউন্টিংয়ে আমরা এটাকে ক্রয় বিক্রয় থেকে বাদ দিয়ে দিই। আধুনিক অ্যাকাউন্টিংয়ে যেহেতু এটাকে দেখানো হয় না, সেজন্য আধুনিক অ্যাকাউন্টিংয়ে যে নগদ বার্তা, সেই নগদ বার্তার যে দুইটা প্রকার, অর্থাৎ প্রদত্ত বার্তা আর প্রাপ্ত বার্তা, খেয়াল করো, এই প্রদত্ত বার্তাটাকেই বলা হয় বিক্রয় বার্তা আর প্রাপ্ত বার্তাটাকেই বলা হয় ক্রয় বার্তা। আর প্রশ্ন যেভাবে আসবে আমরা আর্থিক বিবরণী করতে গেলে অনেক সময় ক্রয় বার্তা বিক্রয় বার্তা থাকে, আবার প্রদত্ত বার্তা প্রাপ্ত বার্তাও থাকে। তখন ক্রয় বার্তা বিক্রয় বার্তাকে সনাতন পদ্ধতিতে ক্রয় বিক্রয় থেকে বাদ দেবো। প্রাপ্ত বার্তা প্রদত্ত বার্তাকে আমরা পরিচালনা আয় বা পরিচালনা ব্যয়ের মধ্যে লিখবো, বা অপরিচালনা আয়ে লিখবো, আয়ের ক্ষেত্রে এইভাবে করব। আর অ্যাডমিশন টেস্টে গেলে আমাদের সনাতন অ্যাকাউন্টিংয়ের ধারণাটা ওইভাবে আসে না বিদায় এটাকে আমরা প্রদত্ত বার্তা প্রাপ্ত বার্তা ধরতে পারবো। সংক্ষেপে আমি এটা টোটাল যে বার্তা সংক্রান্ত ঝামেলা সব আলোচনা করে দিলাম, জাবেদাও ক্লিয়ার করে দিলাম, আর্থিক বিবরণীতে কোথায় কোনটা যাবে সেটাও বলে দিলাম। ক্রয় বার্তা বিক্রয় বার্তা থাকলে যদি ক্রয় বিক্রয় থাকে সেটা থেকে আমরা বাদ দিয়ে দেব। আবার প্রদত্ত বার্তা প্রাপ্ত বার্তা থাকলে প্রদত্ত বার্তাকে আমরা পরিচালনা ব্যয় দেখাবো, প্রাপ্ত বার্তাকে আমরা অন্যান্য আয় অথবা অপরিচালনা আয়ের মধ্যে দেখাবো। এই হচ্ছে তোমাদের সাথে আমার আলোচনা। আশা করি ক্লাসটা অবশ্যই ভালো লেগেছে। কেমন লাগলো, বার্তা সংক্রান্ত আর কোনো ঝামেলা তোমাদের আছে কিনা অবশ্যই শেয়ার করবা। ইনশাল্লাহ আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা A to Z একটা ধারণা পেয়েছো। ধন্যবাদ সবাইকে।